হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইসমার্ট বাংলা ইউটিউব ক্লাস। আশা করছি সবাই খুব ভালো আছো এবং এসএলএসটি পলিটিক্যাল সায়েন্সের জন্য একেবারে জবরদস্ত প্রিপারেশন চলছে। আজকে আমরা 6th ক্লাস বা 6 নম্বর ক্লাসে এসে গেছি। ওয়েলকাম টু অল অফ ইউ, গুড আফটারনুন টু অল অফ ইউ। সবাইকে জানাচ্ছি স্বাগতম, সবাই ক্লাসে জয়েন করে যাও। এবং আজকে আমরা যে ক্লাসটা করব, তোমরা সবাই কম বেশি এতদিনের ক্লাস দেখে বুঝতেই পেরেছো যে আমরা কিন্তু মেনলি কন্টেন্টের উপর আলোচনা করছি। একটা টপিক বা দুটো টপিক, সেইটার কিন্তু ডিটেলিংটা করছি আমরা এই ক্লাসে। এবং মোটামুটিভাবে আমরা যেরকম টার্গেট করেছিলাম যে টোটাল 40টা চ্যাপ্টার রয়েছে আমাদের পলিটিক্যাল সায়েন্সে। গ্রুপ এতে রয়েছে 20টা চ্যাপ্টার, গ্রুপ বিতে রয়েছে 18টা চ্যাপ্টার এবং গ্রুপ সিতে 2টো চ্যাপ্টার রয়েছে। টোটাল চ্যাপ্টারের সংখ্যা 40টা। তো আমরা ঠিক করেছিলাম যে প্রত্যেক সপ্তাহে যে একটা করে ক্লাস নেব, প্রত্যেক সপ্তাহে সেই ক্লাসেতে আমরা 5টা করে চ্যাপ্টার কিন্তু কভার করব। এবার এটাও তোমাদের বলেছিলাম যে কখনোই এটা সম্ভব নয় বা এক্সপেক্টেড নয় যে একজন 5টা বা 4টে করে চ্যাপ্টারের সমস্ত কিছু বলবেন, সেটা সম্ভবই নয়। সেটা একটা ডিটেল ক্লাস দরকার পড়ে এবং ঘন্টার পর ঘন্টা প্রিপারেশন নিতে নিতে তবে তুমি সেটা সেই জায়গাটায় পৌঁছাতে পারবে। কিন্তু আমি তাহলে ক্লাসগুলো কেন নিচ্ছি, যে যাতে করে একটা ওভারভিউ দেওয়া যায় এবং কোন কোন এরিয়াগুলো পড়বে মূলত সেই ধারণাটা দেওয়ার জন্যই কিন্তু আমরা এই ক্লাসগুলো করছিলাম। তো আজকে সেরকমই, আজকে 6 নম্বর ক্লাসে আমরা এসেছি। 6 নম্বর ক্লাসে আমরা যে 5টা টপিক নিয়ে ডিসকাশন করব, খুবই জবরদস্ত টপিক এবং খুব টপ ক্লাসের টপিক, ওভারলোডের একটা ক্লাস। প্রচুর বড় একখানা প্রেজেন্টেশন আজকে আমার জন্য রয়েছে। তোমরা সবাই ক্লাসের সঙ্গে থেকো। একটা হিউজ অংশ আমরা আজকে কভার করব। সেই অংশটা কি কি একটু বলে দিই। আমরা সেই অংশগুলোর মধ্যে যেটা পাবো, আমরা প্রথমেই পাবো যেটা, সেটা একটু দেখে নাও। 5টা যে চ্যাপ্টার বা 5টা যে টপিক নিয়ে আজকে ডিসকাশন করব, আমরা শুরুতেই পাচ্ছি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা ডিপিএসপি। তারপরে আমরা পাচ্ছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতিকে। তারপরে আমরা পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তারপরে আমরা পাচ্ছি স্টেট এক্সিকিউটিভ এবং সবশেষে আমরা পাচ্ছি ইন্ডিয়ান পার্লামেন্ট বা ভারতীয় পার্লামেন্ট। স্পেশালি এই এরিয়াটা কিন্তু WBCS বা এই ধরনের যারা পরীক্ষা দাও তাদের জন্য একটা অত্যন্ত কমফোর্টেবল এরিয়া আমরা বলতে পারি। এবং এই এরিয়াটা নিয়ে আমি আগে অনেকগুলো ক্লাস কিন্তু রাইসমার্ট বাংলা ইউটিউব প্ল্যাটফর্মে নিয়েছি। তো তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু ইউটিউবে এই পার্টিকুলার চ্যানেল থেকে, প্লেলিস্ট থেকে আমার WBCS বা PSC রিলেটেড এক্সামের জন্য এই ধরনের চ্যাপ্টারের উপরে ক্লাস আছে, সেগুলো দেখে নিতে পারো MCQ প্র্যাকটিসের জন্য। বাট আজকে আমি ওভারঅল সবকটার উপরেই কিন্তু অল্প 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 করে একটা আলোচনা করব, যাতে করে মোটামুটিভাবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। সবাইকে গুড আফটারনুন, সবাই চলে এসো ক্লাসে। আমরা আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা শুরু করে দিয়েছি অলরেডি। বাকি অংশটুকু আমরা এইভাবেই কিন্তু কভার করব। চলো আমরা স্টার্ট করি আমাদের যে আজকের ক্লাস। আজকের যে ক্লাস রয়েছে সেখানে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা দেখো রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা যেটাকে আমরা DPSP বলে থাকি। DPSP থেকে আমরা প্রথমে কি পড়বো একটু দেখে নাও প্রত্যেকে। আমরা শুরুতেই পাচ্ছি পার্ট নম্বর 4, অর্থাৎ 4 নম্বর পার্টে DPSP সম্পর্কে লেখা রয়েছে। তাহলে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা DPSP সবাই কম বেশি এটা জানো যে এই ধরনের প্রিন্সিপালগুলো ভারতবর্ষের সংবিধানে কেন আনা হয়েছে না, ভারতবর্ষের সরকার কিভাবে দেশকে চালনা করবে তার জন্য সরকারকে দেওয়া কিছু ইনস্ট্রাকশনস বা কিছু প্রিন্সিপালসের একটা লিস্ট আমরা DPSPর মধ্যে দিয়ে পাই। আমাদের এখান থেকে একেবারে গ্রাসরুট লেভেল থেকে প্রশ্ন আসবে যে কনসেপ্ট কোন দেশ থেকে এসছে, DPSPর নেচারটা কীরকম, DPSP কোন পার্টে আছে, কোন আর্টিকেলে আছে। আমরা আর্টিকেল নাম্বার 36 থেকে 51-এর মধ্যে DPSP সম্পর্কে পাই। কনসেপ্ট হ্যাজ বিন বরোড ফ্রম আয়ারল্যান্ড। এই তথ্যভিত্তিক জায়গাগুলো কিন্তু কেউ ছেড়ো না, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার হাই চান্স রয়েছে। আমরা চলে আসছি পরের পয়েন্টে। পরের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে আমরা ডেফিনেশন পাবো এবং অবজেক্টিভ সম্পর্কে পাবো। খেয়াল করবে আমরা ডেফিনেশন এবং অবজেক্টিভেতে যাচ্ছি। সেখানে কি রয়েছে, ডিরেকশনস অফ কনস্টিটিউশন টুয়ার্ডস দ্য স্টেট অর গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে দেওয়া কিছু নির্দেশিকা বলতেই আমরা DPSPকে বুঝবো। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিটেলে পড়লে এগুলোর ধরে ধরে আর্টিকেল আমরা আলোচনা করব, কিন্তু এখানে আমি কিছু বেসিক এবং ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে ডিসকাশন করব বলে স্থির করেছি। সবাই ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোন কোন এরিয়াটা পড়তে হবে। এরপরে আমরা চলে আসছি ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি। একটা খুব বেসিক প্রশ্ন এখান থেকে হয়, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ DPSP? DPSPর অবজেক্টিভ বা DPSPর লক্ষ্য কি?
ডিপিএসপির লক্ষ্য হচ্ছে টু এস্টাবলিশ এ ওয়েলফেয়ার স্টেট, একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করাই রাষ্ট্রের নির্দেশমূলক নীতির লক্ষ্য। ওয়েলফেয়ার স্টেটকে এস্টাবলিশ করতে হবে। অ্যান্ড এটার মোটিভ কি, এটার লক্ষ্যটা কি, টু এনশিওর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রকে নিশ্চিত করা ডিপিএসপির লক্ষ্য। মাইন্ডেড, তোমাকে এখান থেকে কিন্তু একটা সাবজেক্টিভ ডিসকাশন অ্যানালিসিস করতে হবে। কোয়েশ্চেন অনেক সময়তেই থাকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসপি, মৌলিক অধিকারের সঙ্গে ডিপিএসপির ডিফারেন্সটা কী রয়েছে। আমরা কিন্তু পড়ি এটা। ফান্ডামেন্টাল রাইটের নেচারটা জাস্টিসিয়েবল হয়, বিচারযোগ্য, ডিপিএসপির নেচারটা কিন্তু নন জাস্টিসিয়েবল হয়। ফান্ডামেন্টাল রাইট কিন্তু মূলত পলিটিক্যাল ডেমোক্রেসিকে এনশিওর করে, রাজনৈতিক গণতন্ত্রকে নিশ্চিত করে, কিন্তু আমরা দেখেছি ডিপিএসপির ক্ষেত্রে সেটা আমাদের সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেসিকে নিশ্চিত করছে, সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রকে নিশ্চিত করছে। একদম স্ট্রাকচার্ড ওয়েতে পরপর পড়বো, তাহলেই কিন্তু সব উত্তর আমরা এখান থেকে আশা করছি পারবো। আমরা চলে আসছি নেক্সট অংশে। পরের যে অংশটা রয়েছে, পরের অংশটার ক্ষেত্রে আমরা চলে আসবো। দেখো পরের অংশে লেখা রয়েছে নেচার অফ ডিপিএসপি, ডিপিএসপির নেচারটা কীরকম। উত্তরটা আমরা পাচ্ছি এখান থেকে নন জাস্টিসিয়েবল, অর্থাৎ কোনোভাবেই কিন্তু ডিপিএসপিকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না কোর্টের কাছে, ইট ইজ নন জাস্টিসিয়েবল ইন নেচার। আমরা চলে আসবো নেক্সট পয়েন্টে। পরের যে পয়েন্টটা রয়েছে, দেখো পরের পয়েন্টে আমরা আসবো যেখানে টাইপস অফ ডিপিএসপি সম্পর্কে পাবো। পরের যে অংশটা, সেখানে আমরা তিন ধরনের প্রিন্সিপালের কথা পাচ্ছি, সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, গান্ধিয়ান প্রিন্সিপাল এবং লিবারাল প্রিন্সিপাল। তিন রকম প্রিন্সিপাল আমরা সবাই এটা পড়েছি যে ডিপিএসপি ভারতীয় সংবিধানে যতগুলো রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলোকে আমরা যদি নেচার ওয়াইজ একটু ফলো করি, তিন রকমের নির্দেশিকা আমরা দেখতে পাই। সোশ্যালিস্টিককে বাংলায় বলা হয়ে থাকে সমাজতান্ত্রিক নীতি, অর্থাৎ এমন কিছু নির্দেশিকা আছে যে নির্দেশিকাগুলোতে সমাজতান্ত্রিক ভাবনাগুলো প্রতিফলিত হচ্ছে, এমন কিছু নির্দেশিকা আছে যেগুলো মহাত্মা গান্ধীর আইডিয়াগুলোকে প্রতিফলিত করছে, এবং এমন কিছু নির্দেশিকা আছে যেগুলো উদারনৈতিক বা লিবারাল প্রিন্সিপালকে রিফ্লেক্ট করছে। সো আমরা এখান থেকে কিন্তু এই তিনটে প্রিন্সিপাল বা তিন ধরনের প্রিন্সিপাল পেলাম। নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি সোশ্যালিস্টিক প্রিন্সিপালস, যেখানে আমরা আর্টিকেল ধরে ধরে আলোচনা করব। মাইন্ডেড, কেয়ারফুল থাকবে। সাধারণত কিন্তু আমরা আর্টিকেল ধরে ধরে আলোচনা কিন্তু নর্মালি করি না, কিন্তু এখানে কেন করছি, যাতে করে তোমাকে ডিটেলে যদি ক্লজ দিয়েও প্রশ্ন করে তুমি যাতে উত্তরটা করতে পারো। দেখো আর্টিকেল নাম্বার 39, 39 নম্বর আর্টিকেলের একটা রেফারেন্স আমরা পাচ্ছি এখান থেকে। আর্টিকেল নাম্বার 39-এ কী কী রয়েছে, দ্য স্টেট শ্যাল সিকিউর, অর্থাৎ রাষ্ট্রের কর্তব্য, রাষ্ট্র কি করবে, রাইট টু অ্যাডিকুয়েট লাইভলিহুড টু অল সিটিজেন্স, অর্থাৎ সমস্ত নাগরিক যেন জীবনযাপন সুস্থভাবে করতে পারে, উপযুক্তভাবে করতে পারে, পর্যাপ্তভাবে ব্যবস্থা নিয়ে করতে পারে, সে ব্যবস্থা সরকার করবে বা রাষ্ট্র করবে। নেক্সট ইজ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস অফ দ্য কমিউনিটি ফর দ্য কমন গুড, সকলের কল্যাণের জন্য সম্পদের যেন একটা সমবন্টন হয়, সে ব্যবস্থা সরকার করবে। প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ সম্পদ যেন কোনো একটা কমিউনিটির হাতেই পুঞ্জীভূত না হয়, সেদিকে সরকার লক্ষ্য রাখবে এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ করবে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন আর উইমেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রিন্সিপালস, এইটা কিন্তু সবাইকে পড়ে যেতে হবে, স্টার মার্ক দিয়ে রাখলাম। সম কাজের জন্য সমবেতন, মহিলা এবং পুরুষ নির্বিশেষে। নেক্সট ইজ হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স অ্যান্ড চিলড্রেন আর নট অ্যাবিউজড ডিউ টু ইকোনমিক নেসেসিটি, অর্থাৎ বাচ্চাদের যেন কোনোভাবে অ্যাবিউজ করা না হয়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, চিলড্রেন আর গিভেন অপরচুনিটিস টু ডেভেলপ ইন এ হেলদি ম্যানার অ্যান্ড চাইল্ডহুড অ্যান্ড ইউথ আর নট এক্সপ্লয়েটেড, বাচ্চাদের সুস্বাস্থ্যের অধিকারী করতে হবে এবং তাদের যেন কোনোভাবেই অ্যাবিউজ করা না হয় সেটাকে দেখতে হবে। সো আর্টিকেল 39-এর রেফারেন্সে যে কটা ক্লজ আমি বললাম তার মধ্যে গ্রেটেস্ট হচ্ছে 39 ক্লজ ডি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার হাই চান্স রয়েছে, সবাই খুব ভালো করে খেয়াল করবে। পরের পয়েন্টে গেলাম, আর্টিকেল 39 ক্লজে কি রয়েছে, টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড টু দ্য পুয়ার, গরিব মানুষকে বিনা পয়সায় আইনি সাহায্য করতে হবে এবং ন্যায় বিচার দিতে হবে সকলকে সমানভাবে। নেক্সট আর্টিকেল নাম্বার 41, টু সিকিউর ওয়ার্ক, খেয়াল করে দেখো আমাদের প্রত্যেকের ভারতীয়দের কিন্তু কাজের অধিকার নিশ্চিত করা হয়েছে। এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন কেসেস অফ আনএমপ্লয়মেন্ট, কর্মহীন অবস্থায় বেকারত্বের সময়তে সরকারি সাহায্য পাওয়ার অধিকার সরকার আমাদেরকে দিয়েছে। ওল্ড এজ অর্থাৎ বার্ধক্য ভাতা, সিকনেস অর্থাৎ অসুস্থ অবস্থায় বা প্রতিবন্ধী অবস্থায় সরকারি ভাতা পাওয়ার কিন্তু অধিকার আমাদের প্রত্যেকেরই রয়েছে এবং সেটা আর্টিকেল 41 নিশ্চিত করছে।
সোশ্যালিস্টিক প্রিন্সিপালের মধ্যে পড়ছে। হোপফুলি প্রত্যেকেই বুঝতে পারছো কনসেপ্টটা। এরপরে আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে, পরের যে অংশ রয়েছে সেই অংশে যাব আমরা। এই মুহূর্তে যতজন রয়েছে প্রত্যেকে চেষ্টা করো ক্লাসটা ভালো করে করতে। আমরা আশা করছি পুরোটা বুঝতে পারছি। অডিও এবং ভিডিও যদি কোনো রকমভাবেই অস্পষ্ট থাকে তাহলে প্রত্যেককেই রিকোয়েস্ট করবো একবার ভালো করে দেখে একটু কমেন্ট করে দাও অডিও ভিডিও সবটা ক্লিয়ার আছে কিনা। হোপফুলি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আমরা চলে আসছি এবার নেক্সট অংশে। পরের যে অংশটা রয়েছে দেখো, পরের অংশেতে আমরা পাচ্ছি আর্টিকেল নাম্বার 40, 40 নম্বর আর্টিকেল, টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত। এখানেই প্রথমে মনে রাখতে হবে গান্ধিয়ান প্রিন্সিপালের কথা। 40 নম্বর আর্টিকেল মানে পঞ্চায়েত তৈরি করার কথা বলা হয়েছে। মহাত্মা গান্ধী প্রথমবার বলেছিলেন, কিন্তু এখানে এক্সেপশন হচ্ছে নাগাল্যান্ড, এক্সেপশন হচ্ছে মেঘালয়, এক্সেপশন হচ্ছে মিজোরাম। একটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আর্টিকেলের ভিতরে কিন্তু অসংখ্য জিনিস লাইন ধরে ধরে পরপর দেওয়া আছে। এটা কখনোই হিউম্যানলি পসিবল নয় সমস্ত আর্টিকেলকে ধরে ধরে মুখস্থ করা। তাহলে আমরা কি করব, মূল আর্টিকেল যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেইগুলোর থেকে কি ওয়ার্ডগুলোকে একটুখানি বাঁচতে হবে। সো এইটা বাঁচলেই কিন্তু বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। ফর এক্সাম্পল আর্টিকেল 40-তে পঞ্চায়েত নিয়ে দেখো 3 লাইন লেখা আছে, এত মুখস্থই করবো না। 40 আর্টিকেল মানে পঞ্চায়েত, গান্ধিয়ান প্রিন্সিপাল, 3টে লাইন মনে রাখবো। এরপরে আর্টিকেল 43B প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস, সমবায়মূলক সমাজ তৈরি করার কথা বলা হয়েছিল। এবং আর্টিকেল 46-এ দেখো আমরা শিক্ষার কথা বলছি, এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্টকে প্রমোট করতে হবে কাদের, SC ST OBCদের। সো একদম ডিটেলে কিন্তু আমরা আর্টিকেলের রেফারেন্সটা দিয়ে দিয়েছি এখানে। তুমি বলতেই পারো যে সব আর্টিকেলকে পড়ার দরকার নেই, তার উত্তর কখনোই নয়। সব আর্টিকেল সম্ভবই নয় পড়া। আমি এখানে প্রমিনেন্টগুলোকে রেখেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। এরপরে আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে। পরের যে পয়েন্ট রয়েছে আর্টিকেল নাম্বার 44, 44 নম্বর আর্টিকেল দেখো রয়েছে লিবারাল প্রিন্সিপালের কথা। আর্টিকেল 44-এতে আমরা পাচ্ছি ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোডকে আমরা UCC বলে থাকি, তোমরা সবাই কম বেশি জানবে। গোয়াতে ইমপ্লিমেন্টেড হয়েছে পার্শিয়ালি, এবং সাম্প্রতিক সময় উত্তরাখণ্ডের কথাও কিন্তু আমরা বলতে পারি। এরপরে রয়েছে আর্টিকেল নাম্বার 45, 45 নম্বর আর্টিকেল, যেখানে আমরা এডুকেশনের কথা পাই। অর্থাৎ ভারতবর্ষে সরকারের দায়িত্ব 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে সুযোগ করে দেওয়া শিক্ষার। একটা সময় এই কথাটাই লেখা ছিল, কিন্তু 14 বছর বয়সটাকে কমিয়ে সেটাকে 6 করা হয়েছে। কোন সালে করা হয়েছে দেখো, 6 বছরে করা হয়েছে। সেটা হয়েছে 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে কিন্তু চেঞ্জেসটা এসছে। একটা সময় ছিল 14 বছর অবধি, পরবর্তী সময়তে এটা কমিয়ে 6 করা হয়েছে। এবং এরপরে রয়েছে আর্টিকেল 48A, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, বন্য জীবনযাত্রাকে, বন্য পশু পাখিকে এবং বন্য জীবজন্তু জীব জানোয়ারকে রক্ষা করা এবং পরিবেশকে রক্ষা করা স্টেটের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্যের মধ্যেও পড়ে। কেমন? সো আমরা এখান থেকে কিন্তু এই পয়েন্টগুলো পেলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, তোমরা অনেকেই জানবে, এটা আমরা বায়োলজিতে তো পড়েছি নিশ্চয়ই। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1972। বন্যপ্রাণ সুরক্ষা আইন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কোন সালে পাস হয়েছে? ইন দ্য ইয়ার 1972। আশা করছি সবাই বুঝতে পারছো। এই মুহূর্তে 63 জন ক্লাস করছি। ইট ইজ মাই প্লেজার। আমরা এই কদিন ধরে যে ক্লাস করছিলাম, তোমরা এতজন আমার ক্লাসটা করছো, প্রেজেন্ট থাকছো, যদি এতটুকু 1% তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে, সত্যি মনে হবে যে হ্যাঁ ক্লাসটা করিয়েছিলাম, একটু ছেলে মেয়েদের উপকারে লেগেছে। সবাই ক্লাসটার সঙ্গে থেকো, হোপফুলি প্রত্যেকেই ক্লাসটা বুঝতে পারছো। এবং আমরা মোটামুটিভাবে একটা প্ল্যান করেছি, যদিও সেটা এখনো ফাইনালাইজ করা হয়নি। আমার তরফ থেকে আমি প্ল্যানটা করেছি এবং আমি আমার টিমকেও জানিয়েছি, হোপফুলি সেটা এক্সিকিউট করা হবে। আমরা কিন্তু ক্লাসের সংখ্যাটা একটু বাড়াচ্ছি কারণ তোমাদেরই ডিমান্ড অনুযায়ী। এবং আরও একটা কথা, আমরা কিন্তু মূল পরীক্ষা 14 সেপ্টেম্বর পলিটিক্যাল সায়েন্স SLST 11-12, তার আগে কিন্তু একটা মেগা মক নেব। একটা মেগা মক ক্লাস মানে হচ্ছে সেখানে 60টা কোয়েশ্চেন থাকার কথা। দেয়ার উইল বি 60 ফুল সেট MCQs, এবং সেই MCQগুলো আশা করছি পরীক্ষায় যেভাবে প্রশ্ন, যেরকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসে সেই স্ট্যান্ডার্ডেরই রাখবো, এবং সবার প্রিপারেশন লেভেলটা যেন জবরদস্ত হয় সেই জায়গাটাকে খেয়াল করেই কিন্তু প্রশ্নপত্র বানাবো। সুতরাং সবাই ক্লাসের সঙ্গে থেকো এবং প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে সব নোটিফিকেশন
তোমার সামনে তোমার আগে সবার সময় পৌঁছায়। তো আমরা চলে আসছি এর পরের পয়েন্টে। নেক্সট যে পয়েন্টটা রয়েছে, পরের যে অংশটা রয়েছে, সেখানে আমরা আর্টিকেল নাম্বার 49 পাবো, 49 নম্বর আর্টিকেল, টু প্রোটেক্ট মনুমেন্টস, প্লেসেস অ্যান্ড অবজেক্টস অফ হিস্টোরিক ইন্টারেস্ট, অর্থাৎ ঐতিহাসিক গুরুত্ব আছে এইরকম বিল্ডিং মনুমেন্টকে প্রোটেকশন দেওয়ার কথা বলা হচ্ছে আর্টিকেল 49-এ। আর্টিকেল 50, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, বলা হচ্ছে কি যে জুডিশিয়ারিকে, বিচার বিভাগকে শাসন বিভাগের থেকে আলাদা রাখতে হবে, জুডিশিয়ারিকে আলাদা রাখতে হবে শাসন বিভাগের থেকে। আর লাস্ট ওয়ান, টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা স্টেটের দায়িত্বের মধ্যে পড়ে। সো ডিপিএসপি থেকে আমরা কোন কোন এরিয়াগুলোকে হাইলাইট করব দেখতেই পেলে, ইন্ট্রোডাকশন, তারপরে নেচার, তারপরে আমরা ইম্পর্টেন্ট আর্টিকেল পড়লাম। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারোর কোনো ডাউট থাকে, যদি কারোর কোনো বক্তব্য থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, রাখতে পারো। আমরা চলে আসছি পরের পয়েন্টে। পরের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে আমরা যাব। নেক্সট পয়েন্টে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে পড়বো, ভারতের যিনি রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে পড়তে গিয়ে দেখো আমরা এখানে কিন্তু অনেক কিছু শিখবো। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ায় প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে এবং তার সময় ভারতবর্ষে আমাদের দেশেতে বিভিন্ন সময়তে যারা রাষ্ট্রপতি ছিলেন তাদের একটা ছবি আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমরা বহু মানুষকে এখানে চিনতে পারছি। আমরা প্রতিভা দেবী সিং পাটিলকে দেখতে পাচ্ছি, শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল। এখান থেকে প্রশ্ন হয় ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা দেবী সিং পাটিল। এপিজে আব্দুল কালাম, জনগণের রাষ্ট্রপতি বলা হয়ে থাকে, পিপলস প্রেসিডেন্ট বলা হয়ে থাকে। এটা অত্যন্ত ভালো মানুষ, একজন অত্যন্ত মাটির কাছাকাছি থাকা মানুষ বলা যেতে পারে, এবং তিনি ধর্মে মুসলমান হতে পারেন, কিন্তু তার যে মানসিকতা, তার ভাবনা চিন্তা, তার ব্যক্তিত্ব সমস্ত ধর্ম জাতপাতের ঊর্ধ্বে চলে যায়। এবং একদম বাঁদিকে আমরা পাচ্ছি এস রাধাকৃষ্ণনকে। তোমরা সবাই কম বেশি ছবিগুলো দেখে বুঝতে পারছো। আমরা এখানে বেশ কিছু এক্সাম্পল পাবো, সেই এক্সাম্পলগুলো দেখি স্টেটমেন্ট ধরে ধরে। প্রথম পয়েন্টে দেওয়া রয়েছে প্রেসিডেন্ট ইজ দ্য কনস্টিটিউশনাল / দিয়ে নমিনাল হেড অফ দ্য কান্ট্রি, সাংবিধানিক প্রধান, নামমাত্র প্রধান। পয়েন্ট মনে রাখবো, মুখস্থ করতে যাব না। পয়েন্ট মনে রাখবো, মুখস্থ করতে যাব না। বারবার একই জিনিস পড়ো। আমি তোমাদেরকে বলছি, যদি খুব কনফিডেন্স থাকে তোমাদের এবং তুমি তো অনেস্ট হও তোমার পড়াশোনার ক্ষেত্রে, কেউ তোমাকে কিন্তু আটকাতে পারবে না, কোনো রকম নেগেটিভিটি কাজ করবে না। এখনও কিন্তু আমাদের হাতে 1 মাসের অধিক সময় রয়েছে। মানুষ 10 দিনে একটা প্রিপারেশন তৈরি করে নিতে পারে। সুতরাং তুমি পারবে নিশ্চয়ই, তোমাকে কিন্তু ফাটিয়ে পড়াশোনা করতে হবে। 2 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি, হি অর শি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, অর্থাৎ ভারতবর্ষের যে প্রতিরক্ষা বাহিনী সেখানে তিনি সুপ্রিম কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। অ্যান্ড হি অর শি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি, ভারতের প্রথম নাগরিক হিসাবে তিনি কিন্তু দায়িত্ব পালন করেন বা তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। আমরা এরপরে চলে আসছি নেক্সট পয়েন্টে। পরের যে পয়েন্টটা সেখান থেকে আমরা প্রেসিডেন্টের আরও বেশ কিছু অংশে যাব, যে জায়গাটা খুব ইন্টারেস্টিং। এখানে একটা ছবি রয়েছে, এখানে যে ছবিটা আমি দিয়েছি, প্রণব মুখোপাধ্যায়, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এবং দেখো আমরা এই যে রাষ্ট্রপতির ছবিটা দেখতে পাচ্ছি, এখানে একটা ইলেকশনের একটা ছবি দেখতে পাচ্ছ, পেছনে সোনিয়া গান্ধীজি রয়েছেন, মনমোহন সিং রয়েছেন, এবং দেখো সামনে একটা বক্স দেওয়া রয়েছে, ব্যালট বক্সে কিন্তু প্রেসিডেন্টের ভোটটা হয়ে থাকে। আমরা এখানে কি পাচ্ছি? আর্টিকেল নাম্বার 54, 54 নম্বর আর্টিকেল। মাইন্ড ইট, 52, 53, 54, 55, 56 এই পরপর সিরিজ ধরে ধরে কিন্তু প্রশ্ন আসে। তো এই আর্টিকেলগুলোকে ফলো করো। 54 নম্বর আর্টিকেলে কি পাচ্ছি? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নির্বাচিত হন, ইলেক্টেড হয়ে আসেন। কার দ্বারা ইলেক্টেড হন? হি অর শি ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ, অর্থাৎ নির্বাচক সংস্থা তাকে ভোট দিয়ে থাকে। যে নির্বাচক সংস্থার মধ্যে কারা থাকে? ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউস অফ পার্লামেন্ট। ভারতীয় পার্লামেন্টের যে দুটো হাউস রয়েছে, বোথ হাউস মানে কি? রাজ্যসভা, লোকসভা। তাহলে রাজ্যসভা, লোকসভার দুটো হাউসের ইলেক্টেড মেম্বাররা তাকে ভোট দেবে। এবং তার সঙ্গে ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেট, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের বিধানসভার ইলেক্টেড মেম্বাররা তাকে ভোট দেবে। মাইন্ড ইট, প্রেসিডেন্টকে ভোট দেবে কারা? রাজ্যের যে বিধানসভা সেখানকার ইলেক্টেড মেম্বাররা। কেন্দ্রের পার্লামেন্টের দুটো হাউসে ইলেক্টেড এমপিরা কিন্তু প্রেসিডেন্টকে ভোট দেবে ইলেকটোরাল কলেজের মেম্বার হয়ে। মাইন্ড ইট, পরীক্ষায় প্রশ্ন হতে পারে, হু কন্ডাক্টস দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? রাষ্ট্রপতি নির্বাচনকে কে নিয়ন্ত্রণ করে? ভুলেও কিন্তু ইলেকটোরাল কলেজ আমরা করব না।
রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ন্ত্রণ করে ইলেকটোরাল কলেজ কিন্তু নয়, নিয়ন্ত্রণ করে কন্ডাক্ট করে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতি নির্বাচনে পার্টিসিপেট কে করে? ইলেকটোরাল কলেজ, নির্বাচক সংস্থা। তোমাকে যদি প্রশ্ন করে যে ভারতের রাষ্ট্রপতি ইলেকশনেতে ডিসপিউট হলে তার সমাধান কে করবে? দ্যাট ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কেয়ারফুলি প্রশ্ন পড়ে উত্তর কিন্তু করতে হবে, ভুল করে আসলে চলবে না। চলে আসছি পরের যে অংশ, সেই অংশেতে পরের যে অংশটা রয়েছে দেখো, নেক্সট পার্টে আমরা যাব, যেখানে আমরা আর্টিকেল নাম্বার 58 পাবো। কোয়ালিফিকেশনসের কথা আমরা এখান থেকে অল্প পড়ব। 58 58 নম্বর আর্টিকেলে কি পাচ্ছি? নো পারসন শ্যাল বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট আনলেস, রাষ্ট্রপতি হিসাবে তিনি বিবেচিত হবেনই না যদি না তিনি ভারতীয় নাগরিক হন। ভারতীয় নাগরিক হতেই হবে। এবার এখানে বলে দিই কিভাবে ভারতীয় নাগরিক হবে, দেখো লেখা নেই কিন্তু। তারপরে কি রয়েছে? হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ 35 ইয়ার্স, 35 বছর বয়স হতে হবে। তাহলে মাইন্ডেড 35 বছর কার কার ক্ষেত্রে লাগে? প্রেসিডেন্টের ক্ষেত্রে লাগে, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে লাগে এবং গভর্নরের ক্ষেত্রে লাগে 35 বছর। তবে আমি গভর্নরকে আলাদা করে রাখলাম, কারণ গভর্নর কিন্তু ইলেক্টেড পোস্ট নয়, গভর্নর কিন্তু নির্বাচিত হয়ে আসেন না। বাকি দুজনের ক্ষেত্রে কিন্তু আমরা 35 বছর দেখতে পাবো এবং এরা প্রত্যেকেরই 35 বছর বয়স হলে তবে এই পদগুলো দখল করতে পারে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট তার মধ্যে নির্বাচিত হয়। এরপরে শেষ পয়েন্টে বলা হচ্ছে ইজ কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপল। দেখো ভালো করে, ফলো করো ভালো করে। ইজ কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপল মানে কি? ভারতীয় পার্লামেন্টের দুটো ঘর রয়েছে, একটা ঘরের নাম রাজ্যসভা, একটা ঘরের নাম লোকসভা। ভারতীয় পার্লামেন্টে কিন্তু কোনো হাউসের মেম্বার তিনি নয়, বাট লোকসভার মেম্বার হতে গেলে যে যোগ্যতা লাগে তার সেই যোগ্যতা থাকতে হবে। হাউস অফ দ্য পিপল বলেছে, লোকসভাকে আমরা হাউস অফ দ্য পিপল বলি, তাহলে লোকসভার মেম্বার হতে গেলে যে যোগ্যতা লাগে তার সেই যোগ্যতা থাকতে হবে। তুমি প্রশ্ন করতেই পারো লোকসভার মেম্বার হতে গেলে কি যোগ্যতা লাগে? সহজ উত্তর, 25 বছর বয়স হতে হবে। দেখো ওর বয়স কিন্তু 35 দেওয়া আছে। সো আমরা কিন্তু মনে রাখবো এইভাবে, পয়েন্ট করে করে মনে রাখো, ঠিক পারবে করতে এখান থেকে। আমরা এর পরে চলে আসছি একেবারে নেক্সট যে পয়েন্টটা রয়েছে, পরের যে অংশটা রয়েছে, পরের যে অংশ সেখানে আমরা যাব কন্ডিশনসের কথা পাচ্ছি। একটা বড় লেখা, হোপফুলি প্রত্যেকে দেখতে পাচ্ছ। আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করি, প্রত্যেকে ফলো করো। কন্ডিশনস অফ প্রেসিডেন্টস অফিস দেওয়া রয়েছে আর্টিকেল নাম্বার 59, 59 নম্বর আর্টিকেল। এবং আমি এইটুকু বলতে পারি, এখানে আমি যে কন্টেন্টগুলো তোমাদেরকে দিচ্ছি, এই কন্টেন্টগুলো যদি কেউ পড়ে যেতে পারে সবটা খুব ভালো করে, তার কিন্তু অনেকখানি কাজে লাগবে, অনেকখানি কাজে লাগবে। প্রথমেই দেওয়া রয়েছে প্রেসিডেন্ট শ্যাল নট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট, ভারতীয় রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের কোনো হাউসের সদস্য হবেন না, অর দ্য হাউস অফ দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট, রাজ্যের কোনো আইনসভার সদস্য হবেন না। অ্যান্ড ইফ এ মেম্বার অফ আইদার হাউস of parliament or of a house of the legislature of any state be elected president, he shall be deemed to have vacated his seat in that house on the date on which he enters upon his office as president. Mind it, ভারতীয় রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের কোনো হাউসের মেম্বার নয়, রাজ্য আইনসভার কোনো হাউসের মেম্বার নয়। বাট ভারতবর্ষে যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যিনি ভারতীয় পার্লামেন্টের সদস্য ছিলেন কোনো একটা হাউসের, প্লাস প্রেসিডেন্টের পদে দাঁড়িয়ে প্রেসিডেন্টের পদে জিতেছেন, তখন তাহলে তাকে আগের পোস্ট অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার সদস্য পদ ত্যাগ করে রাষ্ট্রপতি পদে কন্টিনিউ করতে হবে। এইটাই হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে প্রেসিডেন্ট শ্যাল নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট, তিনি কোনো লাভজনক পদ যেন না দখল করে থাকেন, তিনি একই সাথে অন্য কোনো পদ থেকে যেন স্যালারি না পান। নেক্সট 3 নাম্বার, দ্য প্রেসিডেন্ট শ্যাল বি এন্টাইটেল উইদাউট পেমেন্ট অফ রেন্ট, তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে আলাদা করে কোনো ভাড়া দিতে হয় না, উইদাউট পেমেন্ট অফ রেন্ট। এবং দেখো তিনি বিভিন্ন রকমের এমলিউমেন্টস বা ছাড় সুবিধা অব্যাহতি পেয়ে থাকেন, অ্যালাউয়েন্সেস পেয়ে থাকেন, যেগুলো রাষ্ট্রপতি হওয়ার জন্যই কিন্তু তিনি পাচ্ছেন। এবং লাস্টলি, দ্য এমলিউমেন্টস অ্যান্ড অ্যালাউয়েন্সেস অফ দ্য প্রেসিডেন্ট শ্যাল নট বি ডিমিনিশড। একটা অসাধারণ লাইন, এইরকম যদি সিকিউরিটি আমাদের সবার হতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। যতদিন তিনি কার্যকালে থাকবেন তার বেতন ভাতা সুযোগ সুবিধা অব্যাহতির ওপরে কিন্তু কাটছাঁট করা, কাঁচি চালানো যাবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে এইগুলো হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কোথায় রয়েছে? আর্টিকেল নাম্বার 59-এ আমরা কন্ডিশন সম্পর্কে আলোচনা পেলাম। হোপফুলি প্রত্যেকে বুঝতে পেরেছো কন্ডিশনটার মধ্যে কি কি রয়েছে।
চলে আসছি পরের পয়েন্টে, নেক্সট পয়েন্টে রয়েছে দেখো ওথ অ্যান্ড টার্ম অফ অফিস। প্রেসিডেন্ট টেক্স হিজ ওথ বিফোর দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রধান বিচারপতির সামনে রাষ্ট্রপতি শপথ নেবেন আর্টিকেল 60 দিয়ে। এবং রয়েছে দ্য প্রেসিডেন্ট শ্যাল হোল্ড অফিস ফর এ টার্ম অফ 5 ইয়ার্স, 5 বছরের কার্যকাল থাকবে তার। এবং দেখো তিনি এলিজিবল ফর রি ইলেকশন, তিনি কিন্তু পুনরায় নির্বাচিত হতে পারেন। এবং এখান থেকে প্রশ্ন করা হয় ভারতবর্ষে একমাত্র রাষ্ট্রপতি কে ছিলেন যিনি পরপর দুটো কনজিকিউটিভ টার্মকে সার্ভ করেছেন? তার নাম কি? তার নাম হচ্ছে একদম প্রথম ব্যক্তিটি যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, রাজেন্দ্র প্রসাদ। আশা করছে সবাই এটা জানো, তথ্যটা জানো, নতুন কোনো তথ্য নয়, আমি তাও একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে, স্যালারি অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের স্যালারিটা ডিটারমাইন করছে পার্লামেন্ট এবং তার স্যালারি নেওয়া হচ্ছে কোন ফান্ড থেকে? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে তিনি তার বেতনটা পাচ্ছেন। কেমন? চলো নেক্সট পয়েন্টে যাই। পরের পয়েন্টে আমরা ইমপিচমেন্ট পাচ্ছি, এটা অসাধারণ পয়েন্ট। সবাই উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যেহেতু আজকের ক্লাসটা একটা হিউজ ক্লাস, প্রত্যেকে আশা করছি বুঝতে পারছো। ক্লাসটাতে কোনো রকম অসুবিধা যদি থাকে আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। তোমরা এখানে যারা রয়েছো তারা অনেকেই লিখছো ম্যাম মক টেস্ট পাবো। মক টেস্ট, হ্যাঁ মক টেস্টের কোয়েশ্চেন আমি নিয়ে আসবো। মক টেস্ট আমি একটাই নেব, মেগা মক, ওই 20টা 25টা মক সেট নিয়ে আলোচনা আমি একেবারেই করব না। তোমরা সবাই আমার ক্লাসের টেন্ডেন্সি প্যাটার্নটা দেখে নিয়েছো অলরেডি। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে ক্লাস কন্টেন্ট বেসড ক্লাস করাচ্ছি। আমি মূল পরীক্ষার আগে একটা সুপার মক বা একটা মেগা মক কিন্তু নেব, সবাই সঙ্গে থাকবে। অশোক সরকার কমেন্ট করেছো কখন শুরু হলো লাইভ ক্লাস? মোটামুটিভাবে শুরু হয়েছে 3:05 দিকে। যদি তোমাদের কাছে কোনোভাবে মানে খবরটা না এসে পৌঁছায় তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা কোনো কারণে ইন্টারনেটের ইস্যু হলেও অনেক সময় তো এরকম হতে পারে। তো আশা করছি প্রত্যেকে যা যা পড়িয়েছি এখনো পর্যন্ত সবটা বুঝতে পেরেছো। আমরা চলে আসছি পরের অংশে। পরের অংশে আমাদের ইমপিচমেন্ট বলে লেখা রয়েছে, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। ইটস এ হিউজ পোর্শন, একটা বড় অংশের ক্লাস। এই ক্লাস কখনোই 1-1.5 ঘন্টার মধ্যে পুরোটা বলাটা পসিবল হয়ে ওঠে না। কিন্তু কেন আমি ক্লাসটা এই সময়ের মধ্যে করছি তার কারণটা হচ্ছে, বেশি দিন ধরে যদি টানি, যদি আমি 13 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাসের কথা ভাবি, সম্ভবই নয় সেটা করা। আমি চেষ্টা করব আগস্টের মধ্যে পুরোটা গোটাতে, তাহলে কি হবে তোমাদের হাতে 15 দিন সময় থাকবে। দেখো ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, আর্টিকেল নাম্বার 61, 61 নম্বর আর্টিকেলে বলা আছে ইমপিচমেন্ট বলতে বাংলায় বোঝানো হয়ে থাকে অপসারণ করা। এখানে একেবারে সুন্দর গুছিয়ে পয়েন্টগুলো দেওয়া আছে, গুছিয়ে পয়েন্টগুলো দেওয়া আছে। এই পার্টিকুলার পয়েন্টগুলোকে ফলো করলেই কিন্তু এনাফ, এই পার্টিকুলার পয়েন্টগুলোকে ফলো করলেই এনাফ। কি রয়েছে? when a president be impeached for violation of the constitution, তাহলে প্রথম লাইনেই আমাদের প্রশ্ন হচ্ছে কোন কারণে প্রেসিডেন্টকে আমরা পদ থেকে সরাবো? ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশনের কারণে সরাবো। পরের লাইনে প্রশ্ন, তাকে সরাতে গেলে সেই প্রসেসটা কোথায় করতে হবে? আইদার হাউস অফ পার্লামেন্টে করতে হবে। পরের প্রশ্ন, কোন আর্টিকেলে ইমপিচমেন্ট নিয়ে লেখা আছে? 61-এ লেখা আছে। তারপরে দেখো লেখা রয়েছে দ্য প্রপোজাল টু প্রেফার সাচ চার্জ ইজ কন্টেন্ট ইন এ রেজলিউশন, একটা প্রস্তাবের মাধ্যমে তার বিরুদ্ধে পদত্যাগের কথাটা আনতে হবে। আফটার অ্যাটলিস্ট 14 ডেজ নোটিস, রাষ্ট্রপতিকে পদ থেকে সরাবো বলে কথা, তাকে জানিয়েই কাজটা করতে হবে। 14 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। ইন রাইটিং, লিখিত আকারে, signed by not less than 1/4 of the total number of members of the house has been given their intention to move the resolution। তার মানে তাকে 14 দিন আগে জানাতে হবে। হাউসের 1/4 মেম্বার লিখিত আকারে জানাবে তারা কোন উদ্দেশ্যে এই প্রস্তাবটা আনতে চাইছে, তাদের ইন্টেনশন জানাতে হবে। এবং দেখো লেখা রয়েছে such resolution has been passed by a majority of not less than 2/3 of the total membership of the house। Now this is the point, this is the point। যদি প্রশ্ন হয় যে প্রেসিডেন্টের বিরুদ্ধে পদত্যাগের প্রস্তাব ভারতীয় পার্লামেন্টে কোন হাউসে পাস হতে হবে, তার উত্তর দুটো হাউসেই পাস হতে হবে। কোন মেজরিটি দিয়ে পাস হতে হবে? কোন সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হবে? স্পেশাল মেজরিটি দিয়ে কিন্তু পাস হতে হবে, দ্যাট ইজ 2/3 অফ টোটাল। এখান থেকে এই ধরনের প্রশ্নের ওপরেই কিন্তু আমরা ফোকাস করব। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা এরপরে চলে আসছি নেক্সট যে অংশটাতে, সেই অংশটাতে পরের যে অংশটা রয়েছে সেখানে আমরা রাষ্ট্রপতির রেজিগনেশন নিয়ে আলোচনা করব। দেখো রয়েছে
President gives his letter of resignation before the Vice President, Article number 56 clause 2, 56(2)তে কি বলা হচ্ছে, ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তিনি রেজিগনেশন কোথায় দিতে পারেন, তিনি দেবেন ভাইস প্রেসিডেন্টের কাছে। 56 ক্লজ 2। একটা কথা একটু বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে দেখো প্রেসিডেন্ট শপথ নিচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সামনে, প্রেসিডেন্ট রেজিগনেশন দিচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। তাহলে একটা লোক দুটো কাজ দুটো লোকের কাছে করছে, রেজিগনেশন ভাইস প্রেসিডেন্টের কাছে দিচ্ছে, শপথ নিচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে। অথচ দেখো আমরা নর্মালি দেখেছি, ধরা যাক এরকমভাবে যদি প্রশ্ন হয় যে ভারতবর্ষের যিনি প্রাইম মিনিস্টার তাকে শপথ কে নেওয়াবে, প্রেসিডেন্ট, রেজিগনেশন কাকে দেবে, প্রেসিডেন্টের কাছে। ইউপিএসসির মেম্বার শপথ কে নেওয়াবে, প্রেসিডেন্ট, রেজিগনেশন কাকে দেবে, প্রেসিডেন্টের কাছে। বাট এই ক্ষেত্রে দেখো একেবারেই আলাদা একটা পয়েন্ট। এরপরে কি রয়েছে, ইফ দ্য পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট ইজ ভ্যাকেন্ট, রাষ্ট্রপতির পদ যদি ফাঁকা হয়, ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টস অ্যাজ দ্য প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি তখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে, পদ নেবে। ইফ দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ নট অ্যাভেলেবেল, উপরাষ্ট্রপতিও যদি না থাকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি রাষ্ট্রপতির পদটা নেবেন। এখানে আরও একটা কন্ডিশন দিয়ে দিল, ইফ দ্য চিফ জাস্টিস ইজ অলসো নট অ্যাভেলেবেল, এই লোকটাও যদি অ্যাভেলেবেল না থাকে তখন তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যাক্টস অ্যাজ দ্য প্রেসিডেন্ট। কোন আর্টিকেলে দেওয়া রয়েছে, আর্টিকেল নাম্বার 62-তে দেওয়া রয়েছে। আমরা কিন্তু জাস্টিস মোহাম্মদ হিদায়তুল্লাহকে পেয়েছি, যিনি সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, তিনি পরবর্তী সময় ভারতবর্ষের অস্থায়ী রাষ্ট্রপতি পদেতে গিয়েছিলেন। ভারতের কিন্তু মোটামুটি সব রকমের সম্ভাবনা তুমি দেখতে পাবে এবং সব রকমের ঘটনাও কম বেশি কিন্তু হয়েছে এর আগে। আচ্ছা, এবারে আমরা আসবো যে পয়েন্টটাতে, দ্যাট ইজ প্রেসিডেন্টের পাওয়ার্স অ্যান্ড ফাংশনস নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। এই আলোচনাটা কিন্তু একটা দীর্ঘ আলোচনা, আমি খুব বেছে বেছে কয়েকটা প্রমিনেন্ট এরিয়া তোমাদের সামনে বলবার চেষ্টা করছি। আচ্ছা, এখান থেকে সমীরণ প্রশ্ন করেছো, হাউ মেনি অ্যাট প্রেজেন্ট টোটাল ডিপিএসপি, দেয়ার আর 18 ডিপিএসপি। আচ্ছা, বিপিসি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ভিডিও দেবেন, ইম্পর্টেন্ট এমসিকিউ আমি করাবো, যেটা বললাম একটু আগেই করাবো মক বলে। ম্যাম এমসিকিউ কোয়েশ্চেন থাকলে ভালো হয়, সঞ্জয় করেছো। আমার একটা বিশেষ বিষয়ে বক্তব্য আছে, সেটা হচ্ছে আমি প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের আলোচনা করতে গিয়ে দেখতে পাচ্ছি ছেলেমেয়েদের সাথে, শুধু যদি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে কিন্তু হবে না। প্লিজ এটা বোঝার চেষ্টা করতে হবে। আমি শুধু প্রত্যেকটা চ্যানেলে গিয়ে গিয়ে এমসিকিউ খুঁজছি, কোথায় 50টা এমসিকিউ করাচ্ছে, কোথায় 20টা এমসিকিউ করাচ্ছে, হবে না। এমসিকিউ প্র্যাকটিস কিন্তু বাড়িতে করতে হবে, কন্টেন্টটা এখানে বুঝে নাও। তুমি যদি কন্টেন্ট ভালো করে না জানো, তোমাকে কত এমসিকিউ দিয়ে তুমি কত তৈরি করবে নিজেকে। তুমি কনসেপ্ট ভালো করে পড়ো, এমসিকিউ আপসে তোমার হয়ে যাবে। সুতরাং প্রত্যেকে কনসেন্ট্রেট করো কিন্তু কনসেপ্টে। আমি এমসিকিউ তো নিশ্চয়ই করাবো, কিন্তু আজকের ক্লাসে এমসিকিউ করানোর মতন সময়ও নেই, আর আজকের ক্লাস এমসিকিউ ভিত্তিক ক্লাসও নয়, কারণ এই ধরনের চ্যাপ্টারের ওপরে এমসিকিউ আমি বহু করিয়েছি। তোমরা প্লিজ আমার প্লেলিস্ট থেকে একটু WBCS রিলেটেড ক্লাসগুলো দেখে নেবে, প্রচুর এমসিকিউ পাবে এইসব নিয়ে। আমি আজকে পড়াচ্ছি কিন্তু কন্টেন্টটা ভালো করে জোর দাও। দেখো কি রয়েছে এখানে, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলীর কথা বলা হচ্ছে, এবং ভারতবর্ষের যে ক্ষমতা এবং কার্যাবলী রাষ্ট্রপতির ক্ষেত্রে বলা হচ্ছে, সেখানে কি কি রয়েছে, এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, ফিনান্সিয়াল পাওয়ার রয়েছে, জুডিশিয়াল পাওয়ার রয়েছে, আমরা ডিপ্লোম্যাটিক পাওয়ার পাবো, আমরা মিলিটারি পাওয়ার পাবো, আমরা এমার্জেন্সি পাওয়ার পাবো। এবার একটু মন দিয়ে শোনো কিভাবে বলছি। প্রথম দেখো লেখা রয়েছে এক্সিকিউটিভ পাওয়ার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশন বা সিদ্ধান্তগুলো নেওয়া হয়, অ্যান্ড হি অ্যাপয়েন্টস অল এক্সিকিউটিভ মেম্বার্স, প্রশাসনিক ব্যক্তিদের তিনি অ্যাপয়েন্ট করেন। তারপরে কি রয়েছে, লেজিসলেশন, লেজিসলেটিভ পাওয়ার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্টের অধিবেশনকে আহ্বান করতে পারেন, স্থগিত রাখতে পারেন, তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করে কোনো বিলকে আটকে দিতে পারেন। তারপরে রয়েছে ফিনান্সিয়াল পাওয়ার, অর্থ বিল তিনি রেকমেন্ডেশন সুপারিশ করলে তবে সেটা ইন্ট্রোডিউস করা হবে লোকসভাতে। তারপরে দেখো রয়েছে জুডিশিয়াল পাওয়ার, তিনি ক্ষমা করতে পারেন, তিনি মৃত্যুদণ্ডকে রদ করতে পারেন। ডিপ্লোম্যাটিক পাওয়ারের মধ্যে কি বলবো, তিনি যুদ্ধ এবং শান্তি ঘোষণা করতে পারেন। মিলিটারি পাওয়ারের মধ্যে আমরা কি রাখবো, তিনি ভারতবর্ষের সেনাবাহিনীর প্রধান হিসাবে, সর্বাধিনায়ক হিসাবে কাজ করেন। এবং এমার্জেন্সি পাওয়ার, তিনি 3 রকম এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আচ্ছা, ক্লাস শেষ 10টা করে যদি করান ভালো হবে। আমি কমেন্টে ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাইছো,
কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটিস বেশি কাইন্ডলি সেগুলো একটু বলবেন। বলে দেবো নিশ্চয়ই, একটুখানি ফলো করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে, পরের যে অংশতে যাব। পরের অংশতে আমরা চলে এলাম যেখানে আমরা প্রাইম মিনিস্টার সম্পর্কে আলোচনা পাবো। দেখো প্রাইম মিনিস্টারের আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে ডিসকাশন করছি সেইগুলোকে একটু ফলো করো। বারবার তোমাদের যে কথাটা বলতে চেষ্টা করছি সেই কথাটা ভালো করে শুনবে। আমি যে ক্লাসটা শুরু করেছিলাম প্রথম ক্লাস দিয়ে, এই এসএলএসটির ক্লাস, সেই ক্লাসেতেই কিন্তু আমি চ্যাপ্টার ধরে ধরে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার পসিবিলিটি, প্রবাবিলিটি কিন্তু আলোচনা করেছি। যদি খুব ভালো করে ফলো করো আমার ক্লাস, তাহলে কিন্তু আশা করছি মনে রাখতে পারবে। সেখানে আমি বলেছিলাম প্রেশার গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ, রিপ্রেজেন্টেশন, পাবলিক ওপিনিয়ন, এই এরিয়াটা থেকে হিউজ প্রশ্ন কিন্তু আসবে না। এই এরিয়াটা থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে, কিন্তু অ্যাপ্রোচেস, নেচার অফ স্টেট, ফাংশনস অফ স্টেট, পলিটিক্যাল সায়েন্সের একেবারে গোড়ার দিকের যে পড়াগুলো ছিল, বিহেভিয়ারালিজম, পোস্ট বিহেভিয়ারালিজম, আইডিয়ালিজম, এই জায়গাটা থেকে কিন্তু ভালো করে পড়ো। কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে। তুমি যদি 10খানা ইউটিউব চ্যানেল ফলো করো, 10 জন 10 রকমভাবে বলবে, 10 রকম বক্তব্য রাখবে, 1000খানা প্রশ্ন করাবে, তাতে লাভ নেই কিছু। তোমাকে আগে বুঝতে হবে, বই পড়ে কনসেপ্টটাকে বুঝে তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো, ইজিলি মনে থাকবে। না হলে একজন টিচার 10টা বইয়ের নাম কে লিখেছে সেটা পড়াবে, কোনো একজন টিচার কনসেপ্ট পড়াবে, লাভ নেই কিছু এটা করে। তোমাকে আগে কিন্তু বইটা পড়ে রেফারেন্সটাকে মাথায় রাখতে হবে। বিহেভিয়ারালিজমের ফিচার্স যদি তোমার একদম কণ্ঠস্থ থাকে, বিহেভিয়ারালিজম শুরু হয়েছিল কাকে দিয়ে বা কার হাত দিয়ে বা কাদের হাত দিয়ে, কোন কোন বইগুলো মূলত বিহেভিয়ারালিজমের ওপরে রয়েছে, এইটা যদি একটু ভালো করে জানা থাকে, কি বলতে চেয়েছে বিহেভিয়ারালিজমে, কেন পোস্ট বিহেভিয়ারালিজমের জন্ম হলো, কেন তৈরি হলো পোস্ট বিহেভিয়ারালিজম, তুমি যদি এটা ভালো করে জেনে থাকো, আই অ্যাম শিওর তুমি কিন্তু এমসিকিউ করতে পারবে। বাট তুমি যদি কন্টেন্ট না পড়ে, ভালো করে বই না পড়ে, শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফলো করে সেখানে যদি এমসিকিউ পড়তে যাও বা দেখতে যাও, তাহলে কিন্তু তোমার দেখবে অসুবিধে হবে, তুমি মনে রাখতে পারবে না। কত তথ্য মনে রাখবে তুমি? তার থেকে বেটার নিজেদের খাতা নিজেদের মতন করে তৈরি করো, কনসেপ্ট পড়ো, সেখান থেকে পড়ে পড়ে এমসিকিউ মতন করে পয়েন্ট করে করে লেখো, লিখে সেইগুলোকে বারবার ঝালাই করো, দেখবে তৈরি হয়ে গেছে। আমরা চলে আসছি নেক্সট পার্টে, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাট এ গ্লান্স, অর্থাৎ ভারতবর্ষে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ কি কি পড়তে হবে। প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়াল এক্সিকিউটিভ হেড অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের প্রকৃত শাসক। কেন্দ্র সরকারের প্রকৃত শাসক বলা হয়ে থাকে প্রধানমন্ত্রীকে। হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করেন। হি টেক্স হিজ ওথ বিফোর দ্য প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রপতির সামনে শপথ নেন। টার্ম অফ দ্য প্রাইম মিনিস্টার, এইখানেই দেখবে বহু ছেলেমেয়ে কিন্তু আজও ভুল করবে, পলিটিক্যাল সায়েন্স পড়েও কিন্তু বহু ছেলেমেয়ে ভুল করবে। যদি তোমাকে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর, কি উত্তর দেওয়া উচিত? বহু ছেলেমেয়ে কিন্তু উত্তর 5 বছর করে আসবে। তুমি দেখে নিও পরীক্ষার হলেতে, হয়তো এই প্রশ্ন দেবে না, কিন্তু আমি বলতে চাইছি এই প্যাটার্নের ভুল কিন্তু বহু ছেলেমেয়ে করে। সেজন্যই বারবার বলা যে ভাই শুধু এমসিকিউ প্র্যাকটিস করো না, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে কারোর পক্ষে সম্ভব না সব কিছু মাথার মধ্যে রেজিস্টার করানো। বই পড়ো, রেফারেন্স পড়ো, টেক্সট পড়ো, তবে গিয়ে তুমি কিন্তু বোঝাতে পারবে যে তুমি বাকিদের থেকে আলাদা। 5 বছরের কার্যকাল প্রধানমন্ত্রীর, এটা কোনো বইতে লেখা নেই, যে বইতে লেখা আছে ভুল লেখা আছে। কনস্টিটিউশন কোথাও উল্লেখ করে না যে টার্ম অফ দ্য প্রাইম মিনিস্টার ইজ 5 ইয়ার্স। সুতরাং অনেকেই ভুলটা করবে, কিন্তু এখানে আমরা কি পড়ছি, প্রধানমন্ত্রীর কার্যকাল কিন্তু ফিক্সড নয়। ইট ডিপেন্ডস অ্যাজ লং অ্যাজ হি এনজয়েস দ্য মেজরিটি সাপোর্ট অফ লোকসভা। প্রধানমন্ত্রীর কার্যকালটা নির্ভর করে লোকসভায় তিনি কতদিন মেজরিটি সাপোর্ট পাচ্ছেন তার ওপরে। কেমন? চলে আসছি পরের পয়েন্টে। স্যালারি অফ প্রাইম মিনিস্টার ইজ টেকেন ফ্রম পাবলিক অ্যাকাউন্টস ফান্ড অফ ইন্ডিয়া। পাবলিক অ্যাকাউন্টস ফান্ড থেকে তার স্যালারিটা আসে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে, এসএলএসটি কাট অফ কত যেতে পারে। এই প্রশ্নের উত্তর কি আজকে দেওয়াটা সমীচীন, বা পরীক্ষাই তো হলো না, তাহলে কাট অফ কীভাবে বলবো? এই ধরনের প্রশ্ন না করে ভালো করে পড়ো, ঠিক পারবে। আমরা চলে আসছি পরের পয়েন্টে। হি প্রিসাইডস ওভার অল দ্য মিটিংস অফ কাউন্সিল অফ মিনিস্টার্স। মন্ত্রী পরিষদের মিটিংয়ে তিনি সভাপতিত্ব করেন। আদার মিনিস্টার্স আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। অন্যান্য মন্ত্রীদেরকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন, কিন্তু রেকমেন্ডেশন দেয় প্রধানমন্ত্রী। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, মিনিস্টার্স আর ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল বিফোর দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির কাছে কিন্তু এককভাবে দায়বদ্ধ থাকে,
মিস্টার নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন, এরা প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল বিফোর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হোপফুলি প্রত্যেকে জানো সবাই এই তথ্যগুলো। এই রেফারেন্সে আরও একটা তথ্য বলে দিই, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, ভারতবর্ষের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা, ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী বলা হয়ে থাকে সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে আমরা বলছি প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। যদি আমাদের প্রশ্ন করা ভারতবর্ষের প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার কে, মোরারজি দেশাই। ভারতবর্ষের প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার যিনি 5 বছর কমপ্লিট করতে পেরেছিলেন তিনি কে, অটল বিহারী বাজপেয়ী। ভারতবর্ষের প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার যিনি পরপর 2টো কার্যকাল কমপ্লিট করে 3য় পর্বে চলেছেন তিনি কে, নরেন্দ্র মোদী। এবং ভারতবর্ষের প্রথম দক্ষিণ ভারতীয় প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি রাজ্যসভা থেকে এসেছেন ইন্দিরা গান্ধী, এবং ভারতবর্ষের তরুণতম প্রধানমন্ত্রী কে ছিলেন, রাজীব গান্ধী। এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখে যেতে হবে তথ্যভিত্তিক জায়গা। আমরা চলে আসছি পরের পয়েন্টে। আচ্ছা, লোকসভার কার্যকাল থাকে, হ্যাঁ ঠিক আছে করেছো। এরপরে একজন দিয়ে কোশ্চেন করেছো যে কোন তালিকায় কটা করে টপিক রয়েছে, ইউনিয়ন, স্টেট এবং কনকারেন্ট। ইউনিয়ন লিস্টে আমরা দেখে থাকি যে 97টা টপিক আগে ছিল, বর্তমানে 98টা আছে। স্টেট লিস্ট বা রাজ্য তালিকাতে আগে ছিল 66টা, বর্তমানে 59টা টপিক। কনকারেন্ট লিস্ট আগে ছিল 47টা, বর্তমানে 52টা। এখানে প্রসেনজিৎ মণ্ডল বলে একজন লিখেছো কাট অফ 60 পেতে হবে। আমার মনে হয় না এই ধরনের আলোচনার কোনো মানে আছে বলে। প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ অবধি কেউ কিছুই বলো না, শুধু ক্লাসটা ক্লাসের মতন করো, ভালো করে পড়াশোনা করো, ঈশ্বরকে ভরসা করো। এবং আমার মনে হয় প্রত্যেকেরই কনফিডেন্স লেভেল সেই জায়গাটাতে রয়েছে যে প্রশ্ন এলে প্রশ্নটা যাতে ভালো করে পড়ে উত্তরটা করতে পারি, তার জন্য একদম ঝেড়ে পড়াশোনা করো। সত্যি বলছি, পড়াশোনার কিন্তু সত্যি কোনো বিকল্প নেই, আজও সেটা সত্যি, তোমরা সবাই জানো। পড়াশোনাটা ভালো করে করতে থাকো, এই সমস্ত প্রশ্ন মাথার মধ্যে যত নিয়ে আসবে, কাট অফ 50 হবে না 60 হবে, যারা আগে পরীক্ষা মানে আগে টিচার ছিলেন, বিভিন্ন স্কুলে পড়িয়েছেন বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তারা 10 নম্বর বেশি এগিয়ে গেছেন, এইসব কোনো নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে এনোই না। এগুলো খুব ইমেটেরিয়াল। সারা পৃথিবীর সব জায়গাতে, ভারতবর্ষের সব জায়গাতেই এরকম নিয়ম রয়েছে যে যারা এক্সপিরিয়েন্স হবে তারা আলাদা করে যোগ্যতার জন্য নম্বর পাবে, এক্সপিরিয়েন্সের জন্য নম্বর পাবে। এই নিয়ে কোনোদিন মাথা ঘামিয়ে লাভ নেই। যে যোগ্য, যে প্রকৃত অর্থে ভালো ক্যান্ডিডেট, ভালো স্টুডেন্ট, তার প্রতিভা কোনোদিন চেপে থাকবে না, সে ঠিক জায়গা করে নিতে পারবে। আমরা চলে আসছি পরের পয়েন্টে, নেক্সট পয়েন্টে যাব। নেক্সট যে পয়েন্টটা রয়েছে দেখো, পরে আমরা চলে আসছি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর অংশটা থেকে আমাদের মেইন জায়গাটা পড়া হয়ে গেছে। পরের অংশতে আমরা চলে এসেছি ক্লাসিফিকেশন অফ কাউন্সিল অফ মিনিস্টার্স, মন্ত্রী পরিষদের যে ক্লাসিফিকেশন। মন্ত্রী পরিষদ 3 রকমের হয়ে থাকে, ক্যাবিনেট মিনিস্টার্স বা ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী, মিনিস্টার্স অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রমন্ত্রী বলছি, ডেপুটি মিনিস্টার্স বা প্রতিমন্ত্রী বলছি। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, আমার মনে হয় সবাইকারই পারা উচিত। বলো তো ভারতবর্ষে মন্ত্রী পরিষদের যে সাইজ, মোট মন্ত্রীদের যে সংখ্যা, অর্থাৎ মন্ত্রী পরিষদের যে আয়তন, সেটা লোকসভার মোট সদস্যের কত শতাংশের ওপর হবে না? লোকসভার মোট সদস্যের কত শতাংশের ওপর হবে না, এবং এটা কোন সংশোধনী আইন দিয়ে নিশ্চিত করা হয়েছে? দুটো প্রশ্ন একই সাথে বললাম। বাই হুইচ অফ দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট it has been ensured that percentage of size of council of ministers will not exceed dash, 4টা অপশন দেওয়া থাকবে। মন্ত্রী পরিষদের সাইজ কত পার্সেন্টেজের বেশি হবে না এবং কোন সংশোধনী দিয়ে নিশ্চিত করা হয়েছে? উত্তরটা দাও। 15% টোটাল। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 91st রনি করেছো, 91তম সংশোধনী আইন 2003। ওকে, ভেরি গুড, ঠিক আছে। চলে আসছি পরের পয়েন্টে। পরের যে পয়েন্টটা রয়েছে, পরের পয়েন্টে আমরা ক্লাসিফিকেশন পেয়ে গেছি। ক্লাসিফিকেশনের পরে আমরা আসব স্টেট এক্সিকিউটিভ বা রাজ্যের যে প্রশাসন, সেই প্রশাসনের জায়গাতে আমরা অলরেডি 4 নম্বর পয়েন্টে এন্ট্রি নিয়ে নিয়েছি। রাজ্য প্রশাসনের জায়গা আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি।
আমরা এরপরে চলে আসছি নেক্সট অংশে। পরের যে অংশটা রয়েছে দেখো, পরের অংশে আমরা স্ট্রাকচারটা পাচ্ছি, রাজ্য সরকারের একটা গঠন আমরা এখান থেকে দেখছি। দেখো লেখা রয়েছে পার্লামেন্টারি সিস্টেম ফলো করা হয়, স্টেটেতেও ফলো করা হয়, এখানে আমরা স্টেট বলে লিখতে পারি, বা ভারতবর্ষের রাজ্যগুলোতে পার্লামেন্টারি সিস্টেম ফলো করা হয়। এবং এখানে আমরা দু রকমের হেডকে দেখতে পাচ্ছি, দু রকমের প্রধানকে দেখতে পাচ্ছি। এক ধরনের প্রধানকে বলা হয়ে থাকে ডি জিওর হেড, এক ধরনের প্রধানকে বলা হয়ে থাকে ডি ফ্যাক্টো হেড। ডি জিওর হেড মানে কি? যে প্রধান যার নামেতে সমস্ত কাজকর্ম হয়, যাকে আমরা নমিনাল বলবো। ডি জিওর একটা ল্যাটিন ওয়ার্ড, এটাকে আমরা নমিনাল বলছি, নামমাত্র শাসক। আর ডি ফ্যাক্টো এটাও একটা ল্যাটিন ওয়ার্ড, এই শব্দটার মানে হচ্ছে রিয়াল, প্রকৃত শাসক। তাহলে নমিনাল এবং রিয়াল, ডি জিওর এবং ডি ফ্যাক্টো বললাম। পার্লামেন্টারি সিস্টেমে দু রকমের হেডকে আমরা দেখতে পেলাম। এর পরের পয়েন্টে আমরা যেটা যাব সেটা হচ্ছে সরকারটা কিভাবে তৈরি হয়, সেইটা প্রত্যেকে খুব ভালো করে ফলো করো। হোপফুলি প্রত্যেকে বুঝতে পারবে কিভাবে সরকারটা তৈরি হচ্ছে। দেখো আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ মিনিস্টারকে রেখেছি। ওয়েস্ট বেঙ্গল রয়েছে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মোট সদস্য সংখ্যা প্রত্যেকেই এটা জানো 294, 294। এবার দেখো এখানে কি লেখা রয়েছে, বিধানসভাতে 294টা সিট আছে, যার মধ্যে থেকে বলা হচ্ছে 148, 148টা সিট যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি পায়, তাহলে সেই পলিটিক্যাল পার্টি অ্যাবসলিউট মেজরিটি বা ম্যাজিক ফিগার রিচ করতে পারে। আবারও বলছি, আউট অফ 294, 294টা সিটের মধ্যে কোনো একটা পলিটিক্যাল পার্টি যদি এককভাবে 148 বা তার থেকে বেশি সংখ্যক সিট পায়, তাহলে সেই পলিটিক্যাল পার্টি কিন্তু অ্যাবসলিউট মেজরিটি বা ম্যাজিক ফিগার পেল। সেই পলিটিক্যাল পার্টি যে গভর্নমেন্টটা ফর্ম করবে, সেই গভর্নমেন্টের নাম হচ্ছে সিঙ্গল মেজরিটি গভর্নমেন্ট, একক সংখ্যাগরিষ্ঠ সরকার। এবং সেই পলিটিক্যাল পার্টির যিনি লিডার হবেন, হি অর শি উইল বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হবে। এটা হচ্ছে নর্মাল গল্প। 294-এর মধ্যে 148 হচ্ছে ম্যাজিক ফিগার, মোর দ্যান 50% বলা হয়। এবার দেখো এরকম তো ঘটনা ঘটতেই পারে যে কোনো একটা বিধানসভাতে ভোট হলো, তারপরে দেখা গেল যে কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু মেজরিটি রিচ করতে পারেনি। হতেই পারে 294টা সিটে ভোট হয়েছে, কোনো পলিটিক্যাল পার্টি 148টা সিট পায়নি, রিচ করতেই পারেনি। সব থেকে বেশি সিট পেয়েছে যে পলিটিক্যাল পার্টিটা, ধরে নেওয়া যাক সেই পার্টিটা 120খানা সিট পেয়েছে, এর থেকে বেশি সিট কেউ পায়নি, সবাই এর চেয়ে কম সিট পেয়েছে। তখন তাহলে এই পলিটিক্যাল পার্টিটা এর থেকে কম সিট পাওয়া আরও কিছু পলিটিক্যাল পার্টির সঙ্গে হাত মেলাতে পারে, এবং হাত মিলিয়ে যে সরকারটা তৈরি করবে সেই সরকারটাকে আমরা বলবো কোয়ালিশন গভর্নমেন্ট বা জোট সরকার। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে হাং লেজিসলেচার বলে, দেখো এখানে যে কথাটা লেখা রয়েছে, এই যে হাং লেজিসলেচার, হাং লেজিসলেচারকে আমরা বাংলায় বলবো ত্রিশঙ্কু বিধানসভা। ত্রিশঙ্কু বিধানসভা মানে কি? যখন কোনো রাজনৈতিক দল মোর দ্যান 50% সিট রিচ করতে পারবে না, সেই পরিস্থিতিটাকে বলা হয়ে থাকে ত্রিশঙ্কু লোকসভা সেন্ট্রালে, ত্রিশঙ্কু বিধানসভা রাজ্যে। পরিস্থিতির পরিণতি কি হতে পারে? কোয়ালিশন সরকার বা জোট সরকার তৈরি হতে পারে। হোপফুলি প্রত্যেকে ছবিটা দেখে বুঝতে পারছো। আগামী বছরে 2026 সালে কিন্তু আমরা 294 সিটেতে ভোট করতে চলেছি। সবাই একটু খেয়াল রাখবে, ছবিটা কিন্তু এইভাবেই আমরা দেখতে পাবো। চলো নেক্সট পয়েন্টে যাই। পরের যে অংশটাতে যাব আমরা, পরের অংশে আমরা পাচ্ছি আমাদের ভারতবর্ষে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সম্পর্কে, এবং এই মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদের ওপরে কিছু বেসিক তথ্য। মুখ্যমন্ত্রীকে, চিফ মিনিস্টারকে আমরা বলছি হি ইজ দ্য রিয়াল এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, রাজ্য সরকারের প্রকৃত শাসক বলা হয়। হি অর শি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ স্টেট, রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করে থাকে। চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটরি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। মাইন্ড ইট, ইউনিয়ন টেরিটরিতে যারা মুখ্যমন্ত্রী হয় তাদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। তারপর কি রয়েছে, স্টেট চিফ মিনিস্টার টেক্স হিজ ওথ বিফোর দ্য গভর্নর অফ দ্য স্টেট, রাজ্যপালের সামনে শপথ নেবেন। টার্ম অফ দ্য চিফ মিনিস্টার ইজ নট ফিক্সড, ঠিক আগের লাইনটা, আগের পয়েন্টটা আমরা পেয়েছিলাম, প্রধানমন্ত্রীর মতো ডিপেন্ড করে যতদিন তিনি মেজরিটি সাপোর্ট পাচ্ছেন ততদিন পর্যন্ত। মুখ্যমন্ত্রীর বেতন স্যালারি আসে কোন ফান্ড থেকে? পাবলিক অ্যাকাউন্টস ফান্ড অফ স্টেট থেকে আসে। তারপরে কি রয়েছে, হি অর শি প্রিসাইডস ওভার অল দ্য মিটিংস অফ কাউন্সিল অফ মিনিস্টার্স, মন্ত্রী পরিষদের মিটিংয়ে তিনি সভাপতিত্ব করেন। চিফ মিনিস্টার্স আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর
অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য চিফ মিনিস্টার। আদার মিনিস্টার্সদেরকে অ্যাপয়েন্ট করছে গভর্নর মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়ে, এবং মন্ত্রীরা দেখো ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল। মমতা ব্যানার্জি, ব্রাত্য বসু, এই সমস্ত মন্ত্রীরা পশ্চিমবঙ্গের তরফ থেকে এরা ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল থাকে পশ্চিমবঙ্গের গভর্নরের কাছে, রাজ্যপালের কাছে থাকবে, অ্যান্ড দে আর কালেকটিভলি রেসপন্সিবল। যৌথভাবে এরা কিন্তু দায়বদ্ধ থাকে বিফোর দ্য বিধানসভা। প্রত্যেকের কাছে কিন্তু এরিয়াটা কমন এরিয়া, যারা শুধু এসএলএসটি বলে নয় সব রকম পরীক্ষা দাও প্লাস এসএলএসটি দেওয়ার সুযোগ পেয়েছো এইবারে। আশা করছি তোমাদের এই থিওরি থটের যে অংশটা পলিটিক্যাল সায়েন্সের কোর এরিয়া, সেটা বাদ দিলে এই এরিয়াটা কিন্তু একটা কমফোর্ট জোন আমাদের জন্য, সবার জন্য। এটা আমরা সবাই পড়েছি এবং এটা নিয়ে কিন্তু বহুবার চর্চা হয়েছে। সুতরাং এই এরিয়াটা থেকে স্কোর বেশি করে তোলার চেষ্টা করবে সবাই। আমরা চলে আসবো নেক্সট যে অংশটা, সেই অংশটাতে হোপফুলি প্রত্যেকে বুঝতে পারছো। যদি কারোর কোনো রকম কোনো অসুবিধে থাকে আমাকে জানিও। আমরা গভর্নরে এন্ট্রি করলাম, এর পরবর্তীতে আমাদের আর প্রশ্ন বলতে রয়েছে কি পার্লামেন্টের থেকে আমরা পড়বো, এরপরে পার্লামেন্টের ক্লাস আছে এবং তারপরে আমরা ক্লাসটা কমপ্লিট করব। কনস্টিটিউশনাল পজিশন বলে দেওয়া রয়েছে, গভর্নর ইজ দ্য কনস্টিটিউশনাল হেড, অর্থাৎ ভারতবর্ষের যিনি রাজ্যপাল থাকবেন তিনি প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে তিনি সাংবিধানিক প্রধান হবেন। সাংবিধানিক প্রধান হবেন তিনি রাজ্যের ক্ষেত্রে। দ্য অফিস অফ দ্য গভর্নর হ্যাজ বিন ইন্সপায়ার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। কনস্টিটিউশনাল প্রভিশন দেখো রয়েছে পার্ট নাম্বার 6-এ রয়েছে, তার সম্পর্কে আর্টিকেল 153 থেকে 167-এ রয়েছে। এবার তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, সবাই হোপফুলি উত্তরটা দিতে পারবে। গভর্নর ইজ এ সাবজেক্ট আন্ডার হুইচ লিস্ট? গভর্নর কোন লিস্টের মধ্যে পড়ে? গভর্নর ইজ এ সাবজেক্ট আন্ডার হুইচ লিস্ট? গভর্নর কোন লিস্টের মধ্যে পড়ে? আশা করছি প্রত্যেকে বলতে পারবে উত্তরটা। গভর্নর ইজ এ সাবজেক্ট আন্ডার হুইচ লিস্ট? উত্তরটা দাও দেখি, তারপরে আমি আবার পরের অংশটাতে যাব। গভর্নর ইজ এ সাবজেক্ট আন্ডার হুইচ লিস্ট? কমল করেছো স্টেট লিস্ট, পিয়ালি করেছো সেন্টার। সেন্টার লিস্ট বলে আসলে কিছু হয় নাকি? ইউনিয়ন লিস্ট লিখতে হতো, ইউনিয়ন লিস্ট। মৌলিক তথ্য স্টেট লিস্ট, না স্টেট লিস্ট ভুল। মিঠু দেবনাথ সেন্ট্রাল লিস্ট, অঞ্জন করেছো সেন্টার লিস্ট। এনিওয়ে সেন্ট্রাল বা সেন্টার লিস্ট খুব একটা ইউজ করা হয় না, এই তথ্যটা আমরা এইভাবে পড়বো। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। গভর্নর ইজ এ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন লিস্ট, যতই সে স্টেটের লোক হোক। এইখানেই তো ট্রিক। হাইকোর্ট ইজ এ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন লিস্ট, যতই সে স্টেটের হোক। আচ্ছা, আমরা চলে আসছি নেক্সট অংশে। পরের যে অংশটা রয়েছে, পরের অংশতে আমরা যাব হচ্ছে রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে পড়বো। দেখো কি রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর, আর্টিকেল নাম্বার 155, 155 নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে। গভর্নর অফ এ স্টেট shall be appointed by the president by warrant under his hand and seal, অর্থাৎ রাজ্যপালকে অ্যাপয়েন্ট করবেন রাষ্ট্রপতি। আমরা এটা জানি সবাই কম বেশি। এর পরে রয়েছে আর্টিকেল নাম্বার 156, 156 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে টার্ম অফ গভর্নরে, সেখানে আমরা কি কি পাচ্ছি দেখো। গভর্নর শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, রাজ্যপাল রাষ্ট্রপতির প্লেজারের ওপর ডিপেন্ড করে থাকে। গভর্নর মে বাই রাইটিং আন্ডার হিজ হ্যান্ড অ্যাড্রেস টু দ্য প্রেসিডেন্ট রিজাইন হিজ অফিস, রাষ্ট্রপতিকে রেজিগনেশন দেবেন রাজ্যপাল। 3 নম্বর, সাবজেক্ট টু দ্য ফোরগোয়িং প্রভিশনস অফ দিস আর্টিকেল এ গভর্নর শ্যাল হোল্ড ফর এ টার্ম অফ 5 ইয়ার্স, অর্থাৎ রাজ্যপালের কার্যকাল 5 বছর। যেদিন তিনি অফিস এন্ট্রি নিচ্ছেন সেই দিন থেকে আমরা এটাকে ধরে থাকি। নেক্সট ইজ প্রোভাইডেড দ্যাট এ গভর্নর শ্যাল নটউইথস্ট্যান্ডিং দ্য এক্সপায়ারেশন অফ দ্য হিজ টার্ম কন্টিনিউ টু হোল্ড অফিস আনটিল হিজ সাকসেসর এন্টার্স আপন হিজ অফিস। ভেরি ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। তার কার্যকাল হতে পারে 5 বছর, কিন্তু যতদিন না পর্যন্ত পরবর্তী ব্যক্তি আসছে তিনি তার পথটা কিন্তু কন্টিনিউ করে যাবেন। কেমন? চলো নেক্সট পার্টটাতে গেলাম। পরের যে অংশটা, পরের অংশে আমরা আর্টিকেল নাম্বার 157 পাচ্ছি, 157 নম্বর আর্টিকেল পাচ্ছি। 157 নম্বর আর্টিকেলে কি রয়েছে, কোয়ালিফিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ গভর্নর, নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ গভর্নর আনলেস ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে এবং কি বলছে 35 বছর বয়স হতে হবে। দেখো 35 ইয়ার্স অফ এজ বলা আছে, আমরা অলরেডি কিন্তু পড়ে ফেলেছি এটা। কেমন? চলো আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে। পরের যে অংশটা, পরের অংশে আমরা যাব আর্টিকেল নাম্বার 158, 158 নম্বর আর্টিকেলে আমরা যাব।
এরপরে আমরা আসছি আর্টিকেল নাম্বার 158, 158 নম্বর আর্টিকেল কি রয়েছে? দ্য গভর্নর শ্যাল নট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট, অর্থাৎ ভারতবর্ষের পার্লামেন্টের কোনো হাউসের তিনি মেম্বার হবেন না, or of a house of the legislature of any state specified in the first schedule, and if a member of either house of parliament or of a house of the legislature of any state such state be appointed governor, he shall be deemed to have vacated his seat. তার মানে কি বলছে? রাজ্যের রাজ্যপাল তিনি কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টেরও মেম্বার নয়, স্টেট লেজিসলেচারেরও মেম্বার নয়, কিন্তু যদি ভারতবর্ষে এমন কোনো ব্যক্তি থাকেন যিনি পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের মেম্বার ছিলেন অথচ তিনি গভর্নর হয়েছেন, তাহলে তাকে আগের পদটা কিন্তু ভ্যাকেট করতে হবে বা শূন্য করতে হবে। নেক্সট ইজ গভর্নর শ্যাল নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট, কোনো রকম অফিস অফ প্রফিট কিন্তু এনজয় করা যাবে না। চলো নেক্সট পার্টে গেলাম, পরের অংশ আর্টিকেল নাম্বার 159, 159 নম্বর আর্টিকেলে কি বলছে? আর্টিকেল নাম্বার 159, ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যপালের শপথের কথা বলা হচ্ছে। আর্টিকেল নাম্বার 159, every governor and every person discharging the functions of the governor shall before entering upon his office make and subscribe in the presence of the chief justice of high court. ব্যাস শুধু এইটুকু মনে রাখবো, হাইকোর্টের চিফ জাস্টিসের সামনে কিন্তু সেই ব্যক্তিটি শপথ নেবেন, গভর্নর শপথ নেবেন। কেমন? চলো পরের পয়েন্টে গেলাম। পরের যে পয়েন্ট রয়েছে আর্টিকেল নাম্বার 159 কমপ্লিট করে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য গভর্নরে যাব। দেখো পরপর রয়েছে কি? এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, ফিনান্সিয়াল পাওয়ার, পাওয়ার অফ পার্ডন, ডিসক্রিশনারি পাওয়ার। তিনি শাসন বিভাগীয় বিভিন্ন সিদ্ধান্ত তার নামে নেওয়া হয়। লেজিসলেটিভ পাওয়ার, তিনি বিধানসভার অধিবেশনকে কল করতে পারেন, স্থগিত রাখতে পারেন, আমরা এগুলো পড়েছি সবাই। প্রশ্ন হতে পারে তার ফিনান্সিয়াল পাওয়ার কি রয়েছে? তিনি কোনো একটি অর্থ বিলকে রেকমেন্ড করতে পারেন বিধানসভাতে ইন্ট্রোডিউস করার জন্য। পাওয়ার অফ পার্ডন, তিনি ক্ষমা করতে পারেন কিন্তু মৃত্যুদণ্ডকে রদ করতে পারেন না। ডিসক্রিশনারি পাওয়ার, স্বেচ্ছাধীন ক্ষমতা, যে স্বেচ্ছাধীন ক্ষমতা দিয়ে তিনি কিন্তু কোনো বিলকে আটকে রাখতে পারেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে রিপোর্ট করতে পারেন একটি রাজ্যে এমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য, এই ধরনের ক্ষমতা কিন্তু তিনি এনজয় করেন। কেমন? ডিসক্রিশনারি পাওয়ার মানে হচ্ছে যে ক্ষমতা কাউকে না জানিয়ে বা কারোর থেকে সম্মতি না নিয়ে এককভাবে প্রয়োগ করা যায়। ওকে, চলো চলে আসছি আমরা আজকের ক্লাসের একেবারে টপ অফ দ্য শো, শেষ অংশ, মারাত্মক ইম্পর্টেন্ট একটা অংশ, ভারতীয় পার্লামেন্টে। ভারতীয় পার্লামেন্ট দেখো লেখা রয়েছে স্ট্রাকচার অফ পার্লামেন্ট। আমরা ভারতীয় পার্লামেন্টের 3টে কম্পোনেন্ট পাই। প্রেসিডেন্টকে দেখতে পাবো, রাজ্যসভাকে পাবো, লোকসভাকে পাবো। আমরা রাজ্যসভাকে এখান থেকে নাম দিলাম আপার হাউস, এটা হচ্ছে লোয়ার হাউস, সবাই আমরা এটা পড়েছি। রাজ্যসভাতে 250 জন সর্বাধিক বসতে পারে, বর্তমানে 245 জন আছে, তার মধ্যে 233 ইলেক্টেড হয়, 12 মেম্বার নমিনেটেড হয় বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি নমিনেট করে। লোকসভাতে আমরা টোটাল 550 সিট পাচ্ছি হাইয়েস্ট, বর্তমানে 543 মেম্বার্স রয়েছে এবং প্রত্যেকটা মেম্বার কিন্তু ইলেক্টেড হয়ে আসে। কেমন? সো আমরা পার্লামেন্টের স্ট্রাকচারটা এখান থেকে পেলাম। এরপরে আমরা যে অংশটাতে যাব সে অংশটা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের টার্ম বা কার্যকাল। দেখো লেখা রয়েছে কি? রাজ্যসভা ক্যান নট বি ডিসলভ, রাজ্যসভাকে আমরা কোনোভাবেই কিন্তু ভাঙতে পারি না। রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি। 1/3 মেম্বার্স রিটায়ার আফটার এভরি 2 ইয়ার্স, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 করে লোক রিটায়ার করবে হু কমপ্লিটেড 6 ইয়ার্স অফ দেয়ার টার্ম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে রাজ্যসভার কার্যকাল কত বছর, তার উত্তরটা পার্মানেন্ট বডি। বাট রাজ্যসভাতে যারা মেম্বার রয়েছে তাদের কার্যকাল কত বছর, উত্তরটা 6 ইয়ার্স। কেমন? চলো নেক্সট পয়েন্টে, টার্ম অফ লোকসভা ইজ 5 ইয়ার্স, লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর এবং লোকসভার কার্যকাল 1 বছর পর্যন্ত বাড়তে পারে ডিউরিং দ্য এমার্জেন্সি পিরিয়ড, এমার্জেন্সির সময়তে 1 বছর অবধি বাড়তে পারে। ওকে, আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে, পরের যে অংশ আলোচনায় যাব। পরের অংশে আমরা প্রিসাইডিং অফিসার বা সভাপতি সম্পর্কে আলোচনা পাবো। দেখো সভাপতির রেসপেক্টে কি রয়েছে? ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিশিও চেয়ারম্যান অফ রাজ্যসভা কাউন্সিল অফ স্টেটস। ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি হিসাবে কিন্তু যিনি রয়েছেন তিনি রাজ্যসভার চেয়ারম্যান হবেন, বর্তমানে কিন্তু পদটা ফাঁকা, মাইন্ড ইট। নেক্সট, স্পিকার প্রিসাইডস ওভার অল দ্য মিটিংস, স্পিকার কিন্তু সমস্ত মিটিংয়ে সভাপতিত্ব করে, লোকসভার সমস্ত মিটিংয়ে সভাপতি হিসাবে তিনি থাকবেন। এরপরে আমরা কি পাচ্ছি এখান থেকে? এরপরে আমরা পাচ্ছি যে ভারতবর্ষে
যিনি স্পিকার থাকছেন তিনি কাস্টিং ভোট দিতে পারেন। কখন দিতে পারবেন কাস্টিং ভোট? ইন কেস অফ টাই, পক্ষে বিপক্ষে সমান সমান ভোট পড়েছে তিনি টাই ব্রেকার ভোট দেবেন। স্পিকার যদি রেজিগনেশন দিতে চান কাকে দেবেন? ডেপুটি স্পিকারকে দেবেন। এবং ভারতীয় লোকসভার প্রথম স্পিকার হচ্ছেন জিভি মাভালাঙ্কার। তথ্যভিত্তিক জায়গা এগুলো, এখানে কনসেপ্টের কোনো জায়গা নেই, পরপর এগুলো কিন্তু পড়ে নেবে সবাই। আচ্ছা, আমরা চলে আসছি পরের অংশে। পরের যে অংশটা যাব সেখানে আমরা সেশনসগুলো সম্পর্কে পাচ্ছি। দেখো কি লেখা রয়েছে, সেশনসের যে কনসেপ্টটা রয়েছে সেখানটা থেকে আমরা পাচ্ছি যে ভারতীয় পার্লামেন্টে 3 রকমের সেশন হয়। বাজেট সেশন হয়, মনসুন সেশন হয়। দেখো বাজেট সেশনের টাইম কি দেওয়া রয়েছে, ফেব্রুয়ারি থেকে মে। মনসুন সেশন হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর, উইন্টার সেশন নভেম্বর থেকে ডিসেম্বর। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মিনিমাম কটা সেশন হবে, তার উত্তর মিনিমাম 2টো, ম্যাক্সিমাম 3টে পর্যন্ত হতে পারে। এবং দেখো বলা হচ্ছে এই যে সেশনগুলো যে চলবে, 2টো যে সেশন হবে তাহলে সর্বাধিক ব্যবধান কত হতে পারে? 6 মান্থস, আমরা এটা জানি। এরপরে আমরা পাচ্ছি জয়েন্ট সেশনের গল্প। রাজ্যসভা এবং লোকসভাকে যদি একসঙ্গে সেশনে ডাকা হয়, জয়েন্ট সেশন কে কল করতে পারে? প্রেসিডেন্ট কল করতে পারে। কে সভাপতিত্ব করবে? স্পিকার সভাপতিত্ব করবে। জয়েন্ট সেশন কেন কল করা হয় বলো তো? ডেডলক হয়ে গেলে, আটকে গেলে, একটা হাউসে বিল পাস হয়েছে একটা হাউসে হয়নি, জয়েন্ট সেশন হবে। অরিজিন কোন দেশ থেকে? কনসেপ্টটাকে আমরা অ্যাডাপ্ট করেছি অস্ট্রেলিয়া থেকে। ওকে, সো এই জায়গার তথ্যগুলো দেখো একটু, অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। চলে আসছি পরের অংশে। পরের যে অংশটা রয়েছে সেখানটাতে আমরা কোরাম এবং 0 আওয়ার পাবো। আমরা এই মুহূর্তে যারা রয়েছি বর্তমানে লোকসভা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কতজন প্রতিনিধি আছে একটু বলবে। ওকে, আমি এটা তোমাদের আফটার দ্য ক্লাস আমি কমেন্ট সেকশনে এটা জানিয়ে দিচ্ছি। ওকে, আমরা এরপরে চলে আসছি কোরাম এবং 0 আওয়ারের দিকে। কোরাম এবং 0 আওয়ার থেকে প্রশ্ন। কোরাম কাকে বলে? দেখো, কোরাম ইজ দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স রিকোয়ার্ড টু বি প্রেজেন্ট টু রান আ বিজনেস ফর এ ডে। ইট ইজ 1/10 অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ ইচ হাউস। ফলো করো, লোকসভাতে আমরা টোটাল সিট কত পাই? 555 ইন্টু 1/10কে আমরা কোরাম বলবো 55টা লোক। আর লোকসভাতে আমরা কত, লোকসভা পরে আমরা রাজ্যসভাতে কত পাই? 245। তাহলে 245 আমরা পাচ্ছি ইন্টু 1/10, তাহলে 245 ইন্টু 1/10 মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 25 জনকে বলবো কোরাম। টোটালের 1/10 হলে তবে সেদিনের মতন কাজ শুরু হবে। এরপরে কি রয়েছে? 0 আওয়ার কাকে বলছে? 0 আওয়ার ইজ অ্যান আনস্পেসিফাইড টাইম ফরম্যাট used for urgent discussion, normally starts from 12 PM, ends at 1 PM. 0 আওয়ার মানে হচ্ছে একটা অনির্দিষ্ট সময়। সাধারণত 0 আওয়ার দুপুর 12টা থেকে দুপুর 1টার মধ্যে হয় ঠিকই, বাট পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য টাইম ডিউরেশন অফ 0 আওয়ার, 1 ঘন্টা বললে ভুল হবে। এটা কিন্তু অনির্দিষ্ট সময়, এরকম সংবিধানে কিছু আলাদা করে লেখা নেই। ঠিক আছে, চলো আমরা চলে আসছি একেবারে প্রায় শেষের পথে। আমরা এখান থেকে পাবো হচ্ছে বিল। ভারতীয় পার্লামেন্টে আমরা ব্রডলি 3 রকম বিলকে দেখেছি, অর্ডিনারি বিল, মানি বিল এবং অ্যামেন্ডমেন্ট বিল। এই অর্ডিনারি বিল, মানি বিল, অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে থেকে আমরা কি পাই? অর্ডিনারি বিল আমরা কোন হাউসে ইন্ট্রোডিউস করব? আইদার হাউসে। মানি বিল কোন হাউসে ইন্ট্রোডিউস করব? লোকসভাতে। অ্যামেন্ডমেন্ট বিল কোন হাউসে ইন্ট্রোডিউস করব? আইদার হাউসে। কেমন? আমরা এরপরে আসছি কমিটিতে। কমিটির কথা দেখো একটুখানি পড়বো। ভারতীয় পার্লামেন্টে বেশ কিছু কমিটি আছে, তার মধ্যে থেকে আমরা যদি একটু দেখি ভারতীয় পার্লামেন্টের কমিটিগুলোর মধ্যে, সেখানে আমরা কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে পাচ্ছি 22টা মেম্বার আছে, 22 জন মেম্বার। তার মধ্যে লোকসভা থেকে আসছে 15 জন মেম্বার, আর রাজ্যসভা থেকে আসছে কিন্তু 7 জন মেম্বার। এস্টিমেটস কমিটির সবকটা লোক কিন্তু লোকসভা থেকে আসে। এবং এই কমিটিতে যারা চেয়ারপারসন হয় তাদেরকে স্পিকার অ্যাপয়েন্ট করে থাকে। দেখো, চেয়ারম্যান অফ দিস স্ট্যান্ডিং কমিটিজ আর অ্যাপয়েন্টেড বাই স্পিকার। এবং ওখানে আমরা 2 রকম কমিটির কথা লিখেছি। স্ট্যান্ডিং কমিটি মানে হচ্ছে পার্মানেন্ট কমিটি, স্থায়ী কমিটি, আর অ্যাডহক কমিটি মানে হচ্ছে অস্থায়ী কমিটি। কেমন? ওকে, আমরা একেবারে শেষের লগ্নে চলে এসেছি। দেখো, আমরা এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলকে নিয়ে ডিসকাশন করব। আর্টিকেলের মধ্যে থেকে আমার মনে হয়েছে যে আর্টিকেলগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলোকে আমি একটু দিয়েছি।
পার্লামেন্ট সম্পর্কে লেখা, রাজ্যসভা সম্পর্কে লেখা, লোকসভা সম্পর্কে লেখা, মাইন্ডেড জয়েন্ট সিটিং 108, মানি বিল 110, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে 112। এই হচ্ছে আর্টিকেলের গল্প। ইম্পর্টেন্ট আর্টিকেল, এখান থেকে একটু ফলো করার চেষ্টা করো, এগুলো দিয়ে নানা রকম প্রশ্ন পরীক্ষাতে হয় এবং এইভাবেই কিন্তু আমরা প্রশ্নগুলোকে রেখেছি বা বিভিন্ন সময়তে দেখেছি প্রশ্ন পেতে। সো আজকে আমরা ক্লাসটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। একটা হিউজ ম্যারাথন ক্লাস আজকে হলো এবং এই এতগুলো টপিককে যে বললাম, ছুঁয়ে ছুঁয়ে গেলাম টপিকগুলোকে, এই এরিয়াগুলোকে কেউ বাদ দিও না প্লিজ। এবং এর পরের দিনের যে ক্লাসটা হবে সেই ক্লাসে তো আমি আরও পরবর্তী 5টা টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু মাইন্ডেড বারবারই যে কথাটা বলছি, কনসেপ্ট ভালো করে পড়ো, তারপরে তুমি এমসিকিউ প্র্যাকটিসে যাও এবং আমরা পরীক্ষার আগে একটা সুপার বা একটা মেগামক নেব, সেই ক্লাসটাও সবাই কিন্তু দেখো। হোপফুলি প্রত্যেকে আজকে ক্লাসটা এনজয় করেছো। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। পরের দিন আবারও দেখা হবে। থ্যাংক ইউ।